ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। এসব কি বলছে তার লিটল কুইন। ফাইজ ইনায়ের গালে আলতো ছাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে, লিটল কুইন। এবার ইনায়ার পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধ হয়। মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। আধো আধো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিনল না। দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরেছিস কেন? ছাড় আমায়, অসভ্য মেয়ে দেখেছে আর ধরেছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিঠিয়ে পিঠে ছল তুলে নেব বলে দিচ্ছে। কথাগুলো বলে ফাইজকে আবারও ধাক্কা দেয়। তবে ইনায়া নিজেই হেলে পড়ে যেতে নেয়। ফাইজ শক্ত করে দুহাতে ইনায়াকে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে চেয়ে আছে ফাইজ। ইনায়া কি যেন বিড়বিড় করছে চোখ বুঝে। এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসর রাত, এসো স্বামী। ইনায়ার কথা শুনে ফাইজ বিষম খায়। ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে দুহাতে তার চোখ কষতে ভালো করে দেখে বলে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে, তুমি আমার স্বামী? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইনায়ার দিকে। কোন ভূতে ধরলো তার বউটাকে? ইনায়া ঢুলতে ঢুলতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দুহাতে ইনায়াকে আগলে নেয়। ইনায়া বিড়বিড় করে, স্বামী আমার ঘুম পাচ্ছে। ফাইজ ডান হাতে ইনায়ার বুক তুলল। ইনায়া চোখ বুঝে ইনায়া আবারও ডাকে, স্বামী। ফাইজ মৃদু স্বরে বলে, বলো লিটল কুইন। ইনায়া ফাইজের বুকে নাক ঘষে বলে, আমি ঘুমাতে চাই। ফাইজ ইনায়ার মাথায় একটা চুমু খেয়ে বলে, ঘুমাও। এরপর ইনায়ার থুতনিতে হাত রেখে ইনায়ার মুখ উঁচু করে ধরে। গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে ইনায়ার মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো, কিন্তু কে করছে এই কাজ? মেজাজ চরম লেভেলের খারাপ হলো। ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ ইনায়ার দিকে চেয়েই পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখেই রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফাইজের চোয়াল শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, চাপ নিস না, একটু পরেই কেটে যাবে। তোর বোরিং ফিল করলে আমি তোকে ট্যাক্সি দিই, কি বলিস? ফাইজ রেগে শক্ত গলায় বলে, আমি তোকে ছাড়বো না শুদ্ধ। এ মা, ছি ছি, বাসরাতে বউকে না ধরে এসব কি অলক্ষণিক কথা বলছিস সোনা? আমাকে আজকের রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ অন্তত কন্যাকে ধরে থাক। ফাইজ রাগান্বিত স্বরে বলে, কাজটা একদমই ঠিক করিসনি শুদ্ধ। ফান লিমিটের মাঝে রাখতে হয়, তুই যেটা ক্রস করলি। শুধু ভ্রু কুচকে তাকায়। ফাইজের কণ্ঠস্বরে বুঝলো সে সিরিয়াস। অতঃপর ভ্রু কুচকে বলে, কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরেই দেখবি ইয়ানা তোর কোলে উঠে বসবে। ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, ওকে অ্যালকোহল দিয়েছিস কেন? শুদ্ধ অবাক হলো, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাবো কেন? ফাইজ চোখ বুঝে শ্বাস নিল। অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আবি না তুই? ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস। ঠিক ভুলের তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যি আফসোস হচ্ছে তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে। কথাটা বলে কল কেটে ফোন সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারল। শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোন বন্ধ দেখায়। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবার ফোন বন্ধ বলে। শুদ্ধ রাগ হয়, তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে কেন? এমনিতেই মায়ের ওপর রেগে আছে, আজ ভরা বাড়িতে কিছু বলতে পারে না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু জানানো যাক, কিন্তু সব মিথ্যে ব্লেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগ হাতের ফোন ছুঁড়ে মারে। সবকিছু অসহ্য লাগছে। রাত প্রায় 12:30 ইরফান মায়েরা গ্রামে পৌঁছায়। মায়েরা তাদের দরজায় লক করে কয়েকবার। মায়েরার মায়ের বেশিক্ষণ হয়নি পৌঁছেছে, জেগে আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মায়েরার মা এসে দরজা খুলে দেয়। মায়েরা ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মায়ের পিছু পিছু লাবি বেশে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উঁকি দিয়ে দেখছিল সে কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মায়েরা থেকে, শব্দ করে যাকে। মায়েরা তার ভাইকে দেখে হেসে ফেলে। দুটো হাঁটু মুড়ে বসে লাবিবকে দুহাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে। মায়েরা লাবিবের মুখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলে,
এসেছি তো ভাইয়া, তুই কেঁদেছিলি? লাবিব ঠোঁট উল্টে বলে। মায়েরা হেসে ফেলে। লাবিব মায়েরার দুগালে দুটো চুমু দিয়ে বলে। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মায়েরা লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এরকম হয় তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। দু হাতে মায়েরার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে। লাবিবের কথা শুনে ইরফান ভ্রু কুঁচকে বলে। হোয়াট? মায়েরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামনে মায়েরা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে তুলে দেয়, যার ভেতর বেশ অনেকগুলো চকলেটের বক্স ভর্তি। ইরফান কিনে নিয়েছিল। অবশ্যই মায়েরা আবদার করেছিল, তবে এতগুলো চায়নি। মায়েরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে যে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়। পারলে দোকান কিনে আনে। মায়েরা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের তার দুগালে হাত রেখে বলে। এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব এসে মায়েরার কাঁধে মাথা দিয়ে হেসে বলে। মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে বলে। এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না কিন্তু। কাঁদলে এরপর এসে আর চকলেট চুমুক কিছু দিব না। লাবিবের মুখ ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মায়েরা মৃদু হেসে বলে। আপু আবার আরেকদিন আসবো তো সোনা ভাইয়া? লাবিব হেসে বলে। মায়েরা হেসে মাথা নেড়ে বলে। দিব, কাঁদা যাবে না, কাঁদলে দিব না। লাবিব সম্মতি দেয়। মায়েরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মৃদু স্বরে বলে। দরজা লাগাও, আসছি। মায়েরার মা নিজেকে সামনে নিস্তেজ গলায় বলে। আজকের রাতটা থেকে যা না মা, অনেক রাত হয়েছে। মায়েরা তাকালে না মায়ের দিকে। উঠে ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজে ইরফানের হাত ধরো। ইরফান অবাক হয়। মায়েরা ইরফানকে বলে। রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলে। নো। মায়েরা হেসে বলে। তবে চলুন। ইরফান তার মায়ের দিকে চেয়ে হেসে বলে। কিছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মায়েরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার, মায়েরার মা আর একবারও মায়েরাকে থাকতে বললো না, না তো ইরফানকে কিছু বললো। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার মায়ের দিকে তাকালে দেখলো ভদ্রমহিলা যেন এখনই কেঁদে দেবেন। ইরফান অবাক হলো। মায়েরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজে মায়েরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। মায়েরার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মায়েরাকে একবার এখানে থাকতে বলেছিল। দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেননি। মায়েরা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দুপায়ে এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। মায়েরাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মায়েরার কোমল মুখাবয়ব জুড়ে ছড়িয়ে পড়ছে। জ্বলজ্বল করা চাঁদের আলোয় মায়েরার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াকে ডাকলো। এভাবে কখনো মায়েরাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মায়েরার পানে। ডান হাত বাড়িয়ে মায়েরার গালে রাখে। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে। তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়েরা ইরফানের কথা বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখলো। ভাবনা রেখে নির্জীব গলায় বলে। থাকবো না, বাড়ি চলুন। ইরফান মায়েরার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে। আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে। আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়েরার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়েরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির উপর জায়গাটা কেমন জোরে উঠল। ইরফান দ্রুত মায়েরার কোমর দু হাতে জড়িয়ে মায়েরাকে উঁচু করে ধরে। মায়েরা পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি লাগলো। অন্ধকারে তেমন কিছু চোখে পড়লো না। ইরফান মায়েরাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে। হোয়াট হ্যাপেন্ড? মায়েরা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। মায়েরা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়েরার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন চিরে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়েরার পায়ের জুতো খুলে ডিকির ওপর রাখে। এরপর চামড়ার উপর লেগে থাকা রক্ত মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে আর কোথাও লেগেছে কিনা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে। এটা কিভাবে হলো? মায়েরা ব্যথাতুর আওয়াজে বলে। জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়।
ফোনের ফ্ল্যাশ মায়রার মুখের দিকে ধরলে মায়রা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে। মুখে লাইট ধরেছেন কেন, সরান। ইরফান কিছু বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরে একটা কালো বিড়াল দেখে ইরফানের ভ্রু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মায়রার এই অবস্থা করেছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে মিয়াও করে শব্দ করে ওঠে। মায়রা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মায়রার একটু ভয়ই লাগলো। ইরফান রেগে ডিকির উপর থেকে মায়রার জুতো নিয়ে বিড়ালটার দিকে ছুঁড়ে মারে। মায়রা চেঁচিয়ে ওঠে। আরে আরে কি করছেন, ও নিরীহ প্রাণী। ইরফান মায়রার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে। ও নিরীহ নয়, ও ফ্লাওয়ারকে পেইন দিয়েছে। মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোন পকেটে রেখে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে বলে। আমার জুতো। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলে। 1000টা কিনে দেবো। মায়রা চুপ হয়ে গেল। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে নেয়? মায়রা মনে মনে দুঃখ করল। তার জুতোর জন্য আফসোস করা একদম উচিত হয়নি। ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা থেমে গিয়েছে। বাঁ হাতের মধ্যে লেগে থাকা ঘাম মুছে দিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে দিল। মায়রা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার গলায় নজর করে ঘেমে গিয়েছে দেখে হিজাব গলা থেকে টেনে গাড়ির পেছনে ছুঁড়ে মারে। এরপর বাঁ হাতে গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মায়রা শিউরে ওঠে। ইরফান মায়রার লেহেঙ্গার ওড়নায় হাত দিলে মায়রা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে। কি করছেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে। এসব খোলো। মায়রা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে। এসি ছেড়ে দিন, তাহলেই আর গরম লাগবে না। ইরফান ভ্রু কুঁচকে বলে। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়। এসি ছেড়ে দেয়, গাড়ির লাইট অফ করে দেয়। মায়রা কিছু বলল না। ভালো লাগছে না তার অন্ধকারে বাইরে দৃষ্টি দিয়ে রাখে আনমনে। চোখের কোণে পানি। তবে তা গড়াতে দিল না। ইরফান ঘন্টাখানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করে। এরপর কোনো কথা না বলে মায়রাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ডান হাতে ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে। আমি হাঁটতে পারবো। ইরফান মায়রার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে। মিঠু। মায়রা কিছু বলল না। এমনিতেই তার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা, এই লোক শুনলে না হয় বলতো, শুনবেই না। বলবে কি করতে? বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মায়রার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচে দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারে না। মায়রাকে গাড়িতে বসে ইরফান চোখ বুঝে ভাবতে লাগলো কি করা যায়। মায়রা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে বলে। আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না, বড় হতে পারো না। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা চোখ দিল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তে এমন আগুন হলো কেন? মিনমিন করে বলে। আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে। তো পারোটা কি শুধু মানুষের মাথা খেতে? মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়রা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করো মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যের দাদা। মুখ থেকে শুধু দিনের রস ঝরে। ইরফান মায়রাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মায়ের হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মায়রা বিরক্ত হয়ে বলে। কি সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপার রাগ সাথে আফসোসের সুরে বলে। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়ের মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহ জানে। মায়েরা আমতা আমতা করে বলে। বাড়ি চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে। নো। নো মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে। নো মিন্স নো। মায়া বিরক্ত হয়ে বলে। আমি সেটা জানি, অনেক রাত হয়ে গিয়েছে, প্লিজ চলুন। ইরফান মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে চেক করে। মায়ের গাল গলা চেক করে কপালে চিন্তার ভাঁজ পড়ে। মায়ের দিকে চেয়ে চিন্তিত গলায় বলে। তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন? মায়েরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না সে, অভ্যাস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানেও কিভাবে বলবে এসি অফ করুন? সে বলল না। তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়েরার হাত ছেড়ে এসি অফ করে দেয়।
মায়েরা মিনমিন করে। আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মায়রার পানে চেয়ে গম্ভীর গলায় বলে। নো নিড। কিছু একটা ভেবে বলে। তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন? মায়েরা অবাক হয়, এটাও বুঝে গেল এই লোকটার সবই মাথায় থাকে। মিনমিন করে বলে। বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে। সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মায়েরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডাকলো। কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদু স্বরে বলে। ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়ের হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মায়েরা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়েরা ভীষণ খিদে পেয়েছে আসলেই। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল, ইরফানের কাজে না চাইতেও মন ভালো হলো। ইরফান পানির বোতল মুখ খুলে মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানালা দিয়ে ঝটপট হাত ধুয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলে। আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করে। তুমি খাইয়েছো? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মায়েরার পাশের ডোর খুলে বলে। বেরিয়ে এসো। মায়েরা ঢোক গিয়ে বলল। কেন? ইরফান মৃদু স্বরে বলে। ব্যাক সিটে এসো। মায়েরা চুপ করে গাড়ি থেকে বের হয়। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোর খুলে দেয়। মায়েরা এবারেও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসলো। ইরফান মৃদু স্বরে বলে। ওদিকে যাও। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের এই কথাটাও চুপচাপ মেনে নিল। সরে বসলো খানিক। ইরফান দ্রুত মায়েরার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মায়েরার দিকে ফিরে বসে। ডান পা সিটের উপর উঠিয়ে বাম পা নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মায়েরার শরীর স্পর্শ করে। ইরফান মায়েরার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে। খাইয়ে দাও। মায়েরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে। জি। ইরফান ভ্রু কুচকে বলে। আই এম অলসো হাংরি। মায়েরা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে। তোমাকে খাইয়ে দিতে বলেছি। মায়েরা ঢোক গিলে ইরফানের কথার অর্থ মায়েরা তাকে খাইয়ে দিক। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে, মাথা নিচু করে মিনমিন করে বলে। আপনি খান। ইরফান মায়েরাকে টেনে তার ডান পায়ের উরুর উপর বসিয়ে দেয়। মায়েরা নিজেকে গুটিয়ে নিয়ে বলে। কি করছেন? ইরফানের ডান পায়ের উরুর উপর বসানো মায়েরা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙুল দ্বারা মুছে দেয়। এরপর মায়েরার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে। খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত। ইংলিশ বুঝো না? মায়েরা আমতা আমতা করে বলে। এখানে তো আমি খেয়েছি। ইরফান ভ্রু কুচকে বলে। আই ডোন্ট। স্টার্ট করো ফার্স্ট। মায়েরা আবারও কিছু বলতে চায়। ইরফান ধমকে বলে। শাট আপ, যা বলেছি করো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ঢোক গিরে ইরফানের পায়ের উপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মায়েরাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে। স্টুপিড, রাগিও না আমাকে। খাওয়াও ফার্স্ট। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ বলে মেয়েটা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। নিজেকে সামনে ভাত মাখায়। ইরফান মায়েরার ভাত মাখানোর ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরা তার ছোট ছোট হাতে যেটুকু ভাত ধরলো সেটুকু নিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার হাতের দিকে। মায়েরার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উত্তেজনায়। মায়েরার হাতের দুটি ভীষণ স্লো। ইরফান বিরক্ত হলো। তার মুখে এই ভাত পৌঁছাতেই 3 দিন লাগবে মনে হচ্ছে। সে আপাতত 3 সেকেন্ড অপেক্ষা করতে পারলো না। সময় নষ্ট না করে ইরফান তার বা হাতে মায়েরার হাত টেনে নিজের মুখেই পুড়ে নেয়। দৃষ্টি মায়েরার পানে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। মেয়েটার শরীর কেমন শিরশির করে। মায়েরা তার হাতে যতটুকু খাবার নিয়েছিল তা ইরফানের গালের এক কোণায় পড়ে থাকলো। ইরফান ব্যাপারটায় বেশ মজা পায়। মায়েরার হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে। এরপর আবারও ইরফান মায়েরার পানি তীক্ষ্ণ দৃষ্টি রেখে মুখ বাঁকায়। মায়েরা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না বেশিক্ষণ। চোখ নামিয়ে মিনমিন করে বলে। আপনি অন্যদিকে তাকান। ইরফান মায়েরার জড়তায়
ঠোঁট বাঁকিয়ে এক পেশে হেসে বলে। ওকে। মায়েরা ভাবলো ইরফান অন্যদিকে তাকিয়েছে, তবে মায়েরার মনে হয়েছে ইরফান হেসেছে, তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল। ইরফানের মুখ স্বাভাবিক, মায়েরা যে দুটো কথা ভাবলো একটাও মিলল না। এই লোক হাসেও নি, অন্যদিকে তাকায়ও নি। মায়েরা আবারও চোখ নামিয়ে নেয়। মায়েরা একটু পর পর ইরফানকে প্যাকেটের প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়েরার দিকে চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এই জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল, আজ আরেকজন অ্যাড হলো। খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়, মায়েরাকে তার পায়ের ওপর থেকে নামিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল, বিড়বিড় করে। স্বার্থপর লোক একটা, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মায়েরার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মায়েরা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে ঘেঁষে বসে। মায়েরা আর চোখে তাকারও কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে। তোমার ড্রিম কি? মায়েরা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামনে বলে, কিছু না। ইরফান মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা মাথা নিচু করে আছে। ইরফান মায়েরার কোলের ওপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মায়েরা মুখ তাকালো। কি স্বার্থপর, নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন কোন ভার্সিটি? মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইড? কোনো উইশ নেই? মায়েরা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো আমি শুনেছি। আমাদের গ্রামেও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, কজ ইন ফিউচার ওখানে তুমি পড়বে। মায়েরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মায়েরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে। এই লোককে হাসতে দেখার কৌতূহল মায়েরার এ জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসেই না। মনে তো হলো হাসতো, কিন্তু মায়েরা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিচ্ছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা আরও একটি প্যাকেট নিয়ে গাড়ির জানালা দিয়ে মায়েরার দিকে বাড়িয়ে দেয়। মায়েরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মায়েরা মুখ কুঁচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সকাল 7টা। শুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যে ব্লেম, আবার ফাইজের সেই কথা, তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়েই রেখেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ব্যালকনি থেকে ঘরে আসে। কিছুক্ষণ পাইচারি করে ঘরে। এরপর ঘর থেকে বেরোলেই তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। টিনা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল, চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি? শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল, এত অশান্তি লাগছিল। মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে। টিনা বেগমের হাত ধরে ঘরের ভেতর আনে। এরপর টিনা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে, মা চুল টেনে দাও, রাতে একটুও ঘুমাতে পারেনি। টিনা বেগম মৃদু হাসলেন, তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস? কথা বলতে বলতে শুদ্ধর কপাল গাল গলা চেক করো। না, শরীর তো ঠান্ডায়। শুদ্ধ তীর্থে হাসি হেসে বলে, কোনো কারণ নেই, ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটি শেষে ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। 6 মাস আগে যদি গ্রামে যেতে চাইছো তবে খবর আছে তোমার।
তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। ত্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলেন, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বলে, বাবা কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুঝেই বলে, বলো। তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওই যে সামিয়া। ওকে কিন্তু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহু দিনের শখ আমার। না, মায়ের বিয়েটা তো হয়ে গেল, ইরফান বাবাও বিয়ে করে নিয়েছে, তুইও এবার বিয়েটা করে নে বাবা। শুদ্ধর রাগ হওয়ার কথা, ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবেই রেগেছিল, কিন্তু এখন কেন যে রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর ত্রিনা বেগমের দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলে, তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো? ত্রিনা বেগম হেসে বলেন, খুব পছন্দ করি, তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? শুদ্ধ কথায় ত্রিনা বেগমের মুখ থেকে হাসি বেরিয়ে যায়। একটু পর আবারও হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। সামিয়া কালকে রাতে কি বলেছিল জানিস? বলে তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দেবে না, এটা আমি জানি। শুধু তার মায়ের কথা একটুও অবাক হয়নি। তার মা এমন এটা সে জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়েই রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে। তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো, তার মামা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন কোনো চিন্তা তার বোন না করে। তবে ত্রিনা বেগম উত্তর দিতেন, আমার স্বামী যা রেখে গিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তাই আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য, তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকে শুদ্ধ। আচ্ছা, যে মায়ের একমাত্র আশা, ভরসা, বাঁচার অবলম্বন সবকিছু তার ছেলে হয়, সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধর গলা শুকিয়ে আসতো। ভীষণ ভীতু মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক? শুদ্ধর মন বলে ঠিক নয়, বরং মায়ের সামনে ভীতু হওয়াটাই অধিক সঠিক। এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে, যে একটি বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নিবে, যে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে, তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীতু। এখানে ভুলটা আসলে কার? সে ফারাকে মন দিয়েছিল এই জন্য, নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এই জন্য? শুদ্ধর একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সে আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করতো, এমন হলে তো তার বিয়েই হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবেই কুল পায় না। ফারা এখন ভার্সিটি পড়ছে, আর সে ফারাকে পছন্দ করতো তার ভার্সিটি লাইফ থেকে। সে ফারাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা চায়, তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তু যখন তার লাইফ সেটেল হয়, তখন থেকেই ফারাকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নেবে কিভাবে? ত্রিনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ। চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। ত্রিনা বেগম বলেন, খেয়ে যা, আর
তোর ভার্সিটি এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো 8টার কাছাকাছি। মৃদু হেসে বলে, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটি যাব, বাইরে খেয়ে নিব, এখন আসি। কথাটা বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায়। গত রাত প্রায় 2-4 দিকে ইরফান আর মায়রা বাড়ি ফিরেছিল। মায়রা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এবারে আসার পর মায়রা যেভাবে কখনো কোনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ, এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রীতাকে গিয়ে একটুখানি হেল্প করুক। তার নিজের বাড়ি থাকতে তো অনেক কাজ করত, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ছটপট ঘর থেকে বেরিয়ে যায়। সবার জন্য নাস্তা বানানোর হেল্প করছিল মায়রা রীতার সঙ্গে। হঠাৎ মনে পড়লো ইরফানকে কফি দেওয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মায়রা রীতাকে কিছু সময় একা কাজ করতে বলে। নিজে উঠে ইরফানের জন্য 1 মগ কফি বানিয়ে ইরফানের ঘরে দিতে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়রা এগিয়ে গেল। গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয়। মায়রা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যেই উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হাত ছাড়াতে চায়। ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? আমি কাজ করছি, হাত ছাড়ুন। ইরফান মায়রার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর হয়ে বলে, বসো, ইম্পর্টেন্ট কথা আছে। মায়রা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে, কি? ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মায়রার পানি চেয়ে। মায়রা অধৈর্য গলায় বলে, কি বলবেন? ইরফান কিছু বলল না। মায়রার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেড সাইড টেবিলের উপর রেখে প্রশ্ন করে, তুমি বলেছিলে তোমার সৎমা, এটা কি রেগে বলেছিলে? মায়রা অবাক হয়ে বলে, মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আই থিঙ্ক উনি তোমার সৎমা নয়। অ্যাম আই রাইট? মায়রা কি বলবে বুঝতো না। এই লোক এসব কি আবল তাবল বলছে। মায়রার মনে পড়লো গতকাল তার মা ইরফানকে কিছু বলেছিল। সেই স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়রার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মায়রা একদিন রেগে বলে ফেলেছিল মায়রার সৎমা, কিন্তু ভদ্র মহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার। মায়রার দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উনি আসলেই তোমার সৎমা? মায়রার চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারতো না এটা তার সৎমা। তার মা তো তাকে বুঝতেই দিত না। ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎমা নয়, মায়রারও তেমন মনে হতো। কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়রার সৎমা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে। ছোট করে বলে, ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ইজ আ গুড মাদার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, বাট ওয়াই? মায়রার কানে বাজে তার মা ভালো, তিনি ভালো মা সত্যি। তবে যে সে বিয়ে করতে চায়নি পা ধরতেও বাকি ছিল না, কিন্তু তার কথা শুনলই না। সে তো খুব বড় হয়ে যায়নি, তার বান্ধবীদের কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তারই বিয়ে হয়ে গিয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না ঠিক আছে, সে তো বলেনি তাকে রাজকন্যার মতো করে রাখতে। সে শুধু বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শোনেনি। শুনবে কি করে? সৎমা না? কেন যেন মায়ের রাগ হলো। ইরফান তার মাকে ভালো বলে, রেগে বলে, আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়িয়ে দিয়েছেন, বুঝলেন? আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, আমাকে আরেকটু সময় দিক, আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার কথা শুনেইনি। আর আমাকে তো বিয়ের পর শুধু চট থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ি রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ি কাজের মেয়ে হয়ে থাকা ভালো। সেটাই চেয়েছিলাম আমি, কিন্তু আমার কথা শোনেননি উনি। কথাগুলো বলে মায়েরা একটু দৌড়ায়।
চোখ বুঝে শ্বাস নেয়, এরপর আবারও বলে, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে, ভালো কথা। যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত, অথচ এমন এক লোকের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতেই আমার জীবনে কাঁটায় ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনো হেসে খেলে দিন পার করে, আর আমি ঘরবন্দি হয়ে বসে আছি। বিবাহিত হয়ে গিয়েছি, এই সব কিছুর জন্য আমার মাই দায়ী, আর আপনি তাকে ভালো। থেমে গেল মায়েরা। কথা জড়িয়ে আসে, চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মায়েরার লাস্ট কথাগুলোয় যেন ভীষণ আক্ষেপ চড়ে পড়ল। সে কেন বিবাহিত, এটা যেন এখন মায়েরার উপর একটা বোঝা। তার মতে সে তো ছোট। ইরফানি স্তব্ধ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ঢোক গিল কেন যেন। মায়েরার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময়ের হিসাব নেই। চোখে পলক পড়ল না একবারও। ছোট করে বলে, ইটস ওকে। কথাটা বলেই মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে, ইউ ক্যান গো। এরপর গটগট পায়ে বেলকনিতে চলে যায়। মায়েরা মাথা তুলে পিট পিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে চমকিল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মায়েরা কেন বলল এসব? মিথ্যে তো বলেনি। মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনি দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায়। মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়েও দিল না। মায়েরা কি বলবে বুঝলো না, মাথা নিচে করে দাঁড়িয়ে রইল। একটু পর পর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতের সিগারেট দু আঙুলে চেপে নিভিয়ে দিল, তবে পিছু ফিরল না। মায়েরাকে আর কিছুই বলল না। মায়েরার কেন যেন খারাপ লাগছে। হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান। মায়েরা মিনমিন করে বলে, আমি আসলে আপনাকে। মায়েরার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেয়ালে তিনটে পরপর পাঁচ মারে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার পাশ কেটে হনহন করে ব্যালকনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতর থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরার ভীষণ খারাপ লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল। অপেক্ষা করলো ইরফানের বের হওয়ার। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইরফান বের হয় না, তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল, কিন্তু ইরফান এমন কেন করলো? রেগো তো তাকে কিছু অন্তত বলে, এইবার যে কিছুই বললো না। কেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শুধু ফাইজের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। মুখাবয়ব গম্ভীর গেটের সামনে গিয়ে বেল চাপে বার করে। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারাকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে। শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায়, এরপর হেসে বলে, সকাল সকাল এই জঘন্য মুখটা আমার সামনে না আনলে খুব কি ক্ষতি হতো ফারহা? ফারা ভ্রু কুচকে তাকায় শুদ্ধ দিকে। বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে। কি খারাপ ভাবা যায়। রেগে বলে, তো এবারে এসেছো কেন? তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি। শুদ্ধ ফারাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে, তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে, দিলেও নিব না। যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম আমাদের বাড়ির খাবারের দুর্নাম করবে না। শুধু পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারার দিকে চেয়ে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার তো ভালো, তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারা কটমট দৃষ্টিতে তাকালে শুদ্ধ দিকে। শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিকে শক্ত করে বলে, ছাদে আসো এক্ষুনি। কথাটা বলেই ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবেই ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায়। ফাইজ পিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছিস?
শুদ্ধ উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসল। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল, কেমন আসো? রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো। রাসেলের বয়স হবে 22 থেকে 23 বছর। ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথায় হেসে উত্তর করল, ভালো আছি শুদ্ধ ভাই, আপনি কি বলেন? শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, মদ খাও ভালো কথা নয়, আমার বোনকে দিতে গেলে কেন? আচ্ছা, অবশ্যই ভালো করে নি। এটা তোমার বড় ভাইকে বলোনি কেন? রাসেল আমতা আমতা করে বলল, ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন, আমি কম পাওয়ারের ওষুধের সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম। কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত থাপ্পড় করতে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নই, বরং তার চেয়েও অনেক বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো, এসব ভাবলে ভুল। এসব অসভ্যতামি আমার ফ্যামিলির রিলেটিভ কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম। ফাইজ শুদ্ধর পিছিয়ে এসে দাঁড়িয়েছিল সাথে দরজায়। ভেতরে পা রাখতেই দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারল। ফাইজ অবাক হয়, শুদ্ধ তার কাজিন কিভাবে মারছে কেন। ভাবনার মাঝেই শুদ্ধ রাসেলকে ছেড়ে গটগট পায়ে ছাদ থেকে নামতে গেলে ফাইজকে দেখে একবার দাঁড়ায়। পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলার ধরে রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস, এসব কি? শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দেয়। বিরক্তি কণ্ঠে বলে, আমার ইচ্ছে যা ইচ্ছে করবো, তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে, আসলে তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনাটুকুও নেই তোর মাঝে। শুধু বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্দীপ চোখে তাকিয়ে রইল। হঠাৎই শব্দ করে হেসে দেয়। চোখ দুটো ঝাপসা ঠেকল। ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাপটে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বালের বন্ধু, আমাকে বন্ধু হিসাবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না যা, তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে। নামে বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলায় অষ্টরম্বা। একদম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে, ফায়েজ ভাই, ভাবির শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম, সরি ভাই, মজা করতে চেয়েছিলাম। তোমাদের এতে ঝামেলা হবে বুঝলে এমন করতাম না। রাসেলের কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে, বিদ্রুপের হাসি। ফাইজের কাঁধে হাত রেখে বলল, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিন্ত না ভেবে এত হাসি পাচ্ছে, এমন জোকস আমি জীবনেও ফিল করিনি। তবে শুনেছি বহু। ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইল। তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে দুহাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎই কে ওঠে, কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায়? কেন হারাচ্ছে সব বাড়ছে ভিড় হারানোর তালিকায়? ফাইজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো, শুদ্ধ। শুধু মাথা নিচু করে হাসতো। পায়ের গতি বাড়িয়ে সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইল। ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট ধারা ঝাপসা চোখ ভরা পরিষ্কার করলো। ইরফান বেডের ওপর বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউডে দেয়। কিছুক্ষণের মাঝে ওপাশে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর নিয়ে বলে, ওপাশ থেকে মেয়েটার সময় দেখলো প্রায় 8:30 বাজে। আমতা আমতা করে বলে। ইরফান বিরক্ত হয়, ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে, সবাইকে জানানোর জন্য হাইলি 10 মিনিটস এনাফ। নুসরাত ফোনের ওপাশে মুখ পাতায়, অতঃপর বলে। ইরফান বিরক্তি কণ্ঠে বলেই কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে। তার বিরহের গান গাইতে ইচ্ছে করলো। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে।
ইরফান লাউডে সেই মেয়ের সাথেই কথা বলল, সবই শুনেছে সে। মায়েরা অবাক হলো, স্যারদের কি স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটাই বিরক্ত হলো সে। ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়, প্যান্ট আগেই পরেছে, কাভার থেকে সাদা শার্ট বের করে পরে নেয়, তারপর কালো স্যুট পরে নেয়, কাজগুলো খুব মনোযোগের সহিত করছে। মায়েরা ঘরের ভেতর আসে। ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে। সে নিজেকে পরিপাটি করে হাত ঘুরি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়, এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা খেয়াল করেছে ইরফান একবারও তার দিকে তাকালো না। তখন সে ভয়ঙ্কর রেগে গেল। এখনো কি সে রেগে আছে তার উপর? ঢোক গিলে মিনমিন করে বলে, শুনছেন? ইরফানের পা থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মায়েরা ঢোক গিলে বলে, আমি আসলে ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে, তুমি আসলে? মায়েরার এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান শক্ত কণ্ঠে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়েরার হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মায়েরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি। কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি 2 সেকেন্ড টাইম নেব। মায়েরা পিট পিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায় মায়েরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মায়েরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়েরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মায়েরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়েরাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মায়েরার কাছে এসে দু হাতে মায়েরার গাল আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মায়েরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না জানো। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়েরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার উপর, প্রচন্ড রাগ। মায়েরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মায়েরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়েরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন জানো? মায়েরা একদমই বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মায়েরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মায়েরার গলার ভাঁজে হাত দেয়। মায়েরার শরীর শিরশির করে। ইরফান মায়েরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে? কোথায় ছিলে? মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়েরার দিকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েনকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এতটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন, স্টুপিড গার্ল? মায়েরা অবাক হয়ে তাকায়। মানে সে ছোট, তাই তার হাতে ছোট, এই জন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলতে থাকে। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান। তবে দৃষ্টি তার মায়েরার গলায় ধীরে ধীরে বাঁ হাতে মায়েরার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মায়েরা সরে যেতে নিলে ইরফান মায়েরার কোমর জড়িয়ে ধরে সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছেই, মায়েরা ভ্রু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পেছন থেকে বাঁ হাত গলায় এনে মায়েরার বাদামি তিলচার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মায়েরার চোখ নামিয়ে নেয়।
বারবার শুকনো ঢোক গিলে দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়রার গলায় তীরের উপর তার ঠোঁট জোড়া রাখে। মায়রা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না, কল কেটে হাতের ফোন পকেটে রাখলো। দুই হাতে মায়রাকে তার দিকে টেনে আনে। মায়রা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে চায়, তবে কোনো কথা বলে না। ইরফান মায়রার দিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে, এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মায়রার মুখের দিকে তাকালে দেখলো মায়রা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে,